কবরস্থানের পাশ দিয়ে গেলে না গাটা কেমন যেন ছমছম করে ওঠে, তাই না বরুণ জেঠু? তোদের কবরস্থানের পাশ দিয়ে যেতেই গা ছমছম করছে, তাহলে আমার মতন অবস্থায় পড়লে কি করতিস বল? তোমার মতো অবস্থায় পড়লে মানে? তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? সেই ঘটনার কথা তোদের আজ আমি বলবো, কিন্তু এখানে নয়। চল চল তাড়াতাড়ি ক্লাবে যাই, তারপর তোদের সব কথা বলবো। চল। এবার বলো বরুণ জেঠু, তোমার সঙ্গে কি ঘটেছিল গো? আমি তখন রাঙামাটি নামের একটা জায়গার পোস্ট অফিসের পোস্টমাস্টার। রাঙামাটি? বাহ, ভারী সুন্দর নাম তো। নাম যেমন সুন্দর তেমনই সুন্দর গ্রামের পরিবেশ। চারিদিকে লাল মাটি আর ছোট ছোট পাহাড় ঘিরে আছে গোটা রাঙামাটি গ্রামকে। ছুটির দিন বা রবিবার আমি আর নারু মাঝে মাঝেই রাঙামাটির মাথামুড়া পাহাড়ে গিয়ে বসতাম। নারু কে গো বরুণ জেঠু? নারু আমার বাড়িতে কাজ করত, রাঙামাটিরই লোক। তারপর বর্ষাকালের এক বিকেলে আমি আর নারু মাথামুড়া পাহাড়ে গেলাম। বাবু বাড়ি চলেন, আকাশের ভাবগতিক ভালো নয়। আরে আর একটু পরে যাচ্ছি নাড়ু। কিন্তু আজকের দিনটা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না বাবু। কেন, কি হয়েছে আজকে? আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা বাবু, তাই এখানে আর বেশিক্ষণ না থাকাই ভালো। আজ ভাদ্র মাসের অমাবস্যা তো কি হয়েছে? এই দিনে এখানে একটু সন্ধে হলেই কান্নার শব্দ শোনা যায়। এই মাথামুড়া পাহাড়ে কান্নার শব্দ? আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না বাবু, মাথা আমার ঠিকই আছে। চলেন বাবু চলেন, আর জেদ করবেন না। না নাড়ু, আমি এখান থেকে আজ যাব না। আমি শুনতে চাই সেই কান্নার আওয়াজ। কি ভেবেছো তুমি এইসব আজগুবি কথা বলবে আর আমি সব বোকার মতো বিশ্বাস করে নেব? শুনতে পাচ্ছেন বাবু? পাচ্ছেন শুনতে? কে কাঁদছে নাড়ু? জানি না বাবু, কিন্তু ভাদ্র মাসের অমাবস্যার দিন এই কান্নার আওয়াজ অনেকেই শুনেছে। অনেকেই শুনেছে, কিন্তু আমি তো আজ শুধু শুনবো না, জানবো এই কান্না আসলে কার। আওয়াজটা ওদিক থেকে আসছে। বাবু ওদিকে যাবেন নে? কেন যাব না? কেন, কি আছে ওদিকে? ভূত? নারু, আমি ওই সব ভূতে টুতে বিশ্বাস করি না। ওদিকে একটা খুব পুরনো ইংরেজ আমলের কবরখানা আছে। তুমি কি বলতে চাইছো? ওই কান্নার আওয়াজ ওই কবরখানা থেকে আসছে? হ্যাঁ বাবু, কবরখানা থেকেই আসছে। তাহলে তো আমাকে ওই কবরখানায় যেতেই হবে। ওই কবরখানায় যাবেন নে বাবু, যাবেন নে? আমি যাবই নারু, আমি যাবই। তারপর ওই কবরখানায় গিয়ে কি দেখলে বলুন জেঠু? কান্নার আওয়াজটা শুনতে শুনতেই আমি কবরস্থানে ঢুকলাম। আমার পেছন পেছন নারুও ছুটে এলো। হঠাৎ দেখলাম একজন লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাদের সামনে এলো। তারপর বলল, কেন এসেছেন এখানে? কি চান? আগে বলুন তো আপনি কে, আর এখানেই বা কি করছেন? আমি যেই হই না কেন সেসব জেনে আপনার কোনো কাজ নেই। ভালো চান তো এক্ষুনি এখান থেকে ফিরে যান। হ্যাঁ বাবু, এই কবরখানা থেকে তাড়াতাড়ি চলেন, এখানে আপনার বিপদ হতে পারে। এই কান্নার আওয়াজটা কার সেটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাব না নাড়ু, কিছুতেই যাব না। বলুন তো, বলুন বলুন আমাকে, কে এইভাবে করুণ সুরে কাঁদছে? কে কে কাঁদছে? তা কি হবে জেনে বাবু? যে কাঁদছে সে কখনো আর আপনার সামনে আসবে না, বুঝেছেন? কেন আসবে না? কেন? ও যে আর আসতে পারে না, কাউকে বলতে পারে না ওর দুঃখের কথা, শুধু কাঁদে। কিন্তু আমি সব জানি, সব। আপনি সব জানেন? তাহলে বলছেন না কেন? আমাকে বলুন। তাহলে আপনারা আসুন আমার সাথে। এই কবরখানার ভেতরে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে বসেই সব কথা বলবো আপনাদের। ভাঙাচোরা ঘর?
বেশ, চলুন। না বাবু, যাবেন না, ওর সাথে যাবেন না। আপনি বরং বাড়ি চলেন বাবু। না, তুমি থামো। সব না জেনে আমি এখান থেকে বাড়ি যাব না। বলুন, ওই কান্নার ব্যাপারে আপনি কি জানেন? আজ থেকে অনেক বছর আগে, ইংরেজ আমলের কথা। ইংরেজ আমল? হ্যাঁ, ইংরেজ আমল। সাহেবদের অত্যাচারে তখন রাঙামাটি গ্রামের ছোট বড় সবাই খুব বিরক্ত। রাঙামাটির সব লোক তখন সাহেবদের হাত থেকে মুক্তি চাইছিল। রাঙামাটি গ্রামে জ্বলে উঠেছিল স্বাধীনতার মশাল। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল মুনিয়া। মুনিয়া? কই, এমন স্বাধীনতা সংগ্রামীর নাম তো আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না। দেশের স্বাধীনতা সংগ্রামের সব ইতিহাস কি আর মানুষ জানে বাবু? কত ঘটনাই আছে যা সময়ের গহ্বরে হারিয়ে গেছে। তাই মুনিয়ার কথাও আজ আর কেউ মনে রাখেনি। কিন্তু জানেন বাবু, সেই সময় ইংরেজরা মুনিয়ার মাথার দাম রেখেছিল 10,000 টাকা, জীবিত বা মৃত। তা মুনিয়া এমন কি করেছিল যে ইংরেজরা তার মাথার দাম এত রেখেছিল? মুনিয়া কি করেছিল? তাহলে শুনুন। একদিন রাতে মুনিয়ার কিছু গ্রামবাসী মিলে আক্রমণ করল রাঙামাটির থানা। সাহেব, আজ তোমাদের অত্যাচারের শেষ রাত। যে থানায় আমাদের ভাই বোনদেরও জোর করে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করো, আজ সেই থানা আমরা জ্বালিয়ে দেব। আক্রমণ! দেখতে দেখতে থানা পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনায় সাহেবরা আরো রেগে গেল। পাগলের মতন খুঁজতে থাকলো মুনিয়াকে। তারপর মুনিয়ার নিজেরই দলের এক লোক টাকার লোভে মুনিয়ার খবর সাহেবদের দেয়। সাহেবরা খবর পেয়েই সেই দিন রাতে এই ঘর থেকেই ধরে নিয়ে যায় মুনিয়াকে। এই ঘর থেকে? মানে? যেখানে আপনারা এখন বসে আছেন, এই ঘরেই ইংরেজদের চোখে ধুলো দিয়ে মুনিয়া লুকিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। 10-12 জন ইংরেজ মুনিয়াকে ধরে নিয়ে গেল ওই কবরখানার একদম ভেতরে। আর তারপর, ইউ সোয়াইন, তুই আমাদের থানা জ্বালিয়েছিস, এবার আমরা তোকে শেষ করব মুনিয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশের জন্য শহীদ হলো মুনিয়া। স্বামীর মৃত্যুর খবর পেয়েই এই কবরখানায় পাগলের মতন কাঁদতে কাঁদতে ছুটে এলো রূপা। তারপর রূপা আর এই কবরখানা থেকে ফিরে যায়নি বাবু। মুনিয়া শোকে এই কবরখানাতেই কেঁদে কেঁদে বেড়াতো রূপা। তারপর ভাদ্র মাসের অমাবস্যার এক রাতে রূপা মারা গেল। আর তারপর থেকে ভাদ্র মাসের অমাবস্যার রাতে এই কবরখানা থেকে এই রূপার কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? কে আপনি? আমি আমি কে তা জানতে চান? এ কি, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? শুনতে পাচ্ছেন না? আপনারা? ও আমাকে ডাকছে। কি, এ তো মুনিয়াকে ডাকছে। হ্যাঁ, আমাকেই ডাকছে। রূপা, আমি আসছি। রূপা, আমি আসছি তোমার কাছে। মুনিয়া? এতক্ষণ আমি যার সঙ্গে কথা বলছিলাম সে মুনিয়া ছিল? আর ওটা ছিল রূপার কান্নার শব্দ বাবু। দেখতে দেখতে তখন ভোর হয়ে গেছে পাখির ডাকে। আমি আর নারু কবরখানা থেকে ধীরে ধীরে বাড়ি ফিরলাম। এর কিছুদিন পর আমি অবশ্য রাঙামাটি থেকে ফিরে আসি। কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এখনো নাকি ভাদ্র মাসের অমাবস্যাতে ওই কবরখানায় মুনিয়ার জন্য রূপার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়।
কি স্বপ্ন, কি ভয়ানক স্বপ্ন। আজ সন্ধেবেলা ক্লাবে গিয়ে এই বরুণ জেঠুকে এই স্বপ্নের কথাটা বলতে হবে। ও বরুণ জেঠু বলো না, এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? স্বপ্ন এক বড় অদ্ভুত বিষয় রে, এর সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারে না। তবে বেশিরভাগ লোকই বলে যেটা নিয়ে মানুষ বেশি চিন্তা করে সেটাই কোনো না কোনো ভাবে সে স্বপ্নে দেখে। কিন্তু আমি তো এরকম কোনো ব্যাপার চিন্তাই করিনি যে ওরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এসব নিয়ে আর বেশি ভাবিস না তো আকাশ, তার চেয়ে আমার গল্পটা আজ তোরা মন দিয়ে শোন। কিসের গল্প বরুণ জেঠু? আজ তোদের যে গল্পটা বলবো তার পেছনেও রয়েছে এক অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত স্বপ্ন মানে আমার স্বপ্নটার মতন বরুণ জেঠু? সব স্বপ্নই কি একরকম হয় রে আকাশ? এই স্বপ্নটা ছিল একদম অন্য রকমের একটা স্বপ্ন। স্বপ্নটা কে দেখেছিল? তুমি? না, আমি দেখিনি। এই স্বপ্নটা দেখেছিল নগেন খুড়ো। নগেন খুড়ো? তিনি আবার কে? বলছি সব বলছি, মন দিয়ে শোন। আমি তখন হরিহরপুর গ্রামের পোস্টমাস্টার মশাই। বলতে বাধা নেই, ওরকম গ্রাম আমি আর দুটো দেখিনি কখনো। এই কথা কেন বলছো? জানিস আকাশ, গ্রাম সাধারণত হয় সবুজ সুন্দর। এই হরিহরপুর গ্রামটা ছিল বড় রুক্ষ। জলের অভাবে মাটি শুকিয়ে গেছে, প্রচন্ড গরম, গাছের পাতাগুলো ধুলোতে ঢেকে গেছে। মানে সোজা কথায় গ্রাম বলতে যে ছবি আমাদের মনে ফুটে ওঠে তেমন গ্রাম ছিল না এই হরিহরপুর। বুঝলাম, কিন্তু ওই স্বপ্নটার কি হলো এবার তো বলো। তা যাই হোক, সারাদিনে কাজের পরে বাড়িতে আর গরমে মন টেকতো না, তাই বেরিয়ে পড়তাম আড্ডা দিতে। কাদের সাথে আড্ডা মারতে? আমাদের একটা ছোট আড্ডা মারবার দল ছিল, সেখানেই আলাপ নগেন খুড়োর সঙ্গে। ভালো নাম নগেন বারুই। লোকটা বেশ হাসি খুশি, খোলামেলা মনের মানুষ। কিন্তু সেই মানুষ হঠাৎ কেমন পাল্টে গেল। কেন? মানুষটাকে পাল্টে দিয়েছিল একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা কি? বলছি এক সন্ধ্যার আড্ডার আসরে দেখি নগেন খুড়ো একদম চুপচাপ হয়ে বসে আছে। আমি বললাম, ও নগেন খুড়ো, আজ কি হলো আপনার? হ্যাঁ, এমন মাথা নিচু করে বসে আছেন কেন? মন মেজাজ ভালো নেই বুঝি? কি হলো? মাস্টার মশাই কিছু বলতেছে, কানে ঢুকতেছে না? আরে নগেন খুড়ো, তোমার হলোটা কি? 3-4 রাত চোখে ঘুম নেই, বুঝলে? 3-4 রাত। কি বলছেন নগেন খুড়ো? হ্যাঁ, 3-4 রাত চোখে ঘুম নেই কেন? কি হয়েছে? স্বপ্ন গো পোস্টমাস্টার মশাই, স্বপ্ন। একই স্বপ্ন রোজ রাতে দেখতেছি গো। উফ, কি ভয়ানক স্বপ্ন, আপনাদের আর কি বলবো। আরে বলে ফেলুন, দেখবেন বললে মনটা একদম হালকা হয়ে যাবে। নগেন খুড়ো তোমার কথা শুনে সেই স্বপ্নের কথা বলতে রাজি হলো বরুণ জেঠু? হলো। তা কি বললো? জানেন পোস্টমাস্টার মশাই, কথা নেই বার্তা নেই, কোথা থেকে এক সাধু বাবা আমাকে স্বপ্নে রোজ দেখা দিচ্ছে। আর কি ভয়ঙ্কর তার চোখ দুটো। ওঠ নগেন, ওঠ। ও আর কতদিন তোর কাছে আমাকে এভাবে আসতে হবে বলতো? ওঠ বলছি, ওঠ। আপনি আবার এসেছেন সাধু বাবা? হ্যাঁ, আসতে বাধ্য হয়েছি, কারণ তুই আমার কথা শুনছিস না। কিন্তু কোনো কিন্তু নয় নগেন, কোনো কিন্তু নয়। একটা কথা আবার ভালো করে মন দিয়ে শুনে রাখ, যতীনের ওই সম্পত্তি আমি আর জকের মতন পাহারা দিতে পারবো না। কারণ আমাকে এবার পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। যতীনটা কি নগেন খুড়ো? যতীন বারুই হলেন আমার বাবা। একসময় পাটের ব্যবসা করে অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। মায়ের কাছে শুনেছি বাবার নাকি 4 ঘোড়া মোহর ছিল। তো সেই মোহর এখন কোথায় গেল নগেন খুড়ো? জানি না, কারণ সেই মোহরের ঘোড়া দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। আচ্ছা, ওই সাধু বাবা আপনার বাবার সম্পত্তি বলতে ওই 4 ঘোড়া মোহরের কথা বলছেন না তো, যেটা উনি এতদিন জকের মতন পাহারা দিচ্ছেন? হ্যাঁ
হ্যাঁ, এটা কিন্তু আপনি মন্দ বলেননি গো পোস্টমাস্টার মশাই। হতেই পারে সাধু বাবা ওই মোহরের কথাই বলতেছেন। কিন্তু 4 ঘোড়া মোহর উনি কোথায় পাহারা দিচ্ছেন? আচ্ছা, সেই সম্পর্কে সাধু বাবা স্বপ্নে আপনাকে কিছু বলেননি? বলেছেন, সেই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন? এই হরিহরপুর গ্রামের একদম উত্তর দিকে যে বাঁশ বন আছে, সেইখানেই নাকি আমার বাবা যতীন বারুইয়ের সমস্ত সম্পত্তি উনি পাহারা দিতেছেন। বাঁশ বনে সম্পত্তি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তোমরা কি করলে বলুন জেঠু? সেই দিন রাতেই আমরা সবাই মিলে সেই বাঁশবনে যাব বলে ঠিক করলাম। রাতের অন্ধকারে কি আমাদের এই গভীর বাঁশ বনে ঢোকা ঠিক হবে পোস্টমাস্টার মশাই? যদি ভয় লাগে তো আপনারা নাই যেতে পারেন, কিন্তু আমি যাবই। কি নগেন খুড়ো, আপনিও কি ভয় পাচ্ছেন নাকি? পেলেও আমাকে তো যেতেই হবে। রোজ রোজ ভয় পাবার থেকে একদিন ভয়ের মুখোমুখি হওয়া অনেক ভালো। ভালো, বেশ ভালো কথাটা বলেছেন আপনি। তাহলে আর কি, চলুন। কারণ বন্ধু হয়ে এক বন্ধুকে বিপদের মধ্যে তো ফেলে আর চলে যাওয়া যায় না। হ্যাঁ, চলুন। আয় নগেন, আয়। আমি তোর জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি। আরে এই তো সেই সাধু বাবার গলা। আপনি ঠিক বলছেন নগেন খুড়ো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক চিনেছি পোস্টমাস্টার মশাই। এই কণ্ঠস্বর কি ভোলা যায়? সাধু বাবা, আপনি কোথায়? আরো ভেতরে ঢুকে আয়। চলুন তো দেখি। আমরা এসে গেছি সাধু বাবা। জানি। ওরে বাবা, কি ভয়ঙ্কর রূপ আপনার সাধু বাবা। ভয় পাস না। এবার বলুন সাধু বাবা, নগেন খুড়োর বাবা যতীন বারুইয়ের কোন সম্পত্তি আপনার কাছে আছে? সেটা বলবো বলেই তো নগেনকে আমি এখানে ডেকেছি। আর আমরা নগেন খুড়োকে সাহায্য করতেই ওনার সঙ্গে এসেছি। আমি জানি। এবার শোন তোরা, এখান থেকে সোজা 10 পা গেলেই একটা কালো বড় পাথর দেখতে পাবি। সেই পাথর সরালেই খোঁজ পাবি সেই গুপ্তধনের। যা, আর দেরি করিস না, যা। তার মানে এইটাই সেই কালো পাথর যার নিচে আমার বাবার ধন সম্পদ লুকিয়ে রাখা আছে। তাই তো মনে হচ্ছে, নগেন খুড়ো। চলুন চলুন, এবার পাথরটা সরিয়ে দেখা যাক। আরে, এটা তো একটা সুড়ঙ্গ। চলুন তো নগেন খুড়ো, আসুন সবাই নিচে নেমে দেখি। তার মানে আমার অনুমান একদম ঠিক ছিল নগেন খুড়ো। এবার চলুন, এই 4টে মোহরের ঘোড়া নিয়ে উপরে ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই 4 ঘোড়া মোহরই তো আমার বাবা যতীন বারুই আপনার কাছে রেখে গেছিলেন, তাই তো সাধু বাবা? কিন্তু সাধু বাবা, যতীন বারুই হঠাৎ এই 4 ঘোড়া মোহর আপনার কাছে কেন রেখে গেলেন? কালু ডাকাতের ভয়ে। কালু ডাকাত? হ্যাঁ, সেই সময় কালু ডাকাতের অত্যাচারে কেউ কিছু বাড়িতে লুকিয়ে রাখতে পারত না। সেই ভয়েই যতীন এক রাতে আমাকে এই মোহর দিয়ে যায় আর বলে, কালু ডাকাত পুলিশের হাতে ধরা পড়লেই এই 4টে মোহরের ঘোড়া সে নিয়ে যাবে। কিন্তু কালু ডাকাতকে পুলিশ কোনোদিনই ধরতে পারেনি। আর তাই যতীন বাবুরও এই মোহরের ঘোড়া নিতে আর আশা হয়নি, তাই তো? কিন্তু এবার এই মোহর আমি নগেনের হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলাম। আর কোনো কাজ বাকি রইল না। এবার আমি মুক্ত, এবার আমি মুক্ত। মুক্তি, মুক্তি আমার, মুক্তি। তারপর ওই 4 ঘোড়া মোহর আমরা সরকারের হাতে তুলে দিলাম। আর তার বিনিময়ে সরকার যে অর্থ দিল, সেই অর্থের একটা অংশ দিয়ে সাধু বাবার একটা মন্দির প্রতিষ্ঠা করা হলো ওই বাঁশবনের ভেতর। কি রে, কেমন লাগলো গল্পটা? দারুণ দারুণ। আর তোমাদের? হোয়াট? রতিকান্ত বাবু, আমি আজকেই মাধবপুরের জন্য রওনা দিচ্ছি।
আপনি এসে পড়েছেন, আমি একটু সাহস পাচ্ছি। নিশ্চয়ই আপনি জানেন আগে মাধবপুর ফরেস্টে কত জায়গা থেকে কত পর্যটক ঘুরতে আসতেন। পর্যটনের কারণে রোজগারও ভালোই হতো। হঠাৎ করে এই ভূতের উপদ্রব শুরু হয়েছে। দিন হোক বা রাত, ভয়ঙ্কর ভুতুড়ে আওয়াজ শোনা যাচ্ছে। রাতের বেলায় নাকি আত্মাদেরও দেখা যাচ্ছে এখানে। এই কারণে মানুষজন আমাদের মাধবপুর ফরেস্টে আসতে এখন ভয় পাচ্ছে। এই ভৌতিক ঘটনাগুলোও ঘটছে আর বেআইনিভাবে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে ইনভেস্টিগেশনের জন্য মাধবপুর ফরেস্টে যাব। ঠিক আছে, রাত তো এখন অনেকটাই হলো, আপনি বরং এখন বিশ্রাম নিন। রামু, ইন্দ্রজিৎ বাবুকে আমাদের গেস্ট রুমে নিয়ে যাও। ও মাই গড, এই সাদা কাপড়ে কে দাঁড়িয়ে? রামু, রামু, কি হয়েছে বাবু? একবার দেখো তো, গাছের নিচে সাদা কাপড়ে কে দাঁড়িয়ে আছে? কোথায়? গাছের নিচে সাদা কাপড়ে তো কেউ নেই ইন্দ্রজিৎ বাবু। যদি কেউ না থেকে থাকে তাহলে এই কুকুরটা কেন চিৎকার করছে? কুকুর? কোথায় কুকুর বাবু? আমি তো ওখানে কুকুর বা সাদা কাপড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কই দেখি তো। স্ট্রেঞ্জ, এই তো একজন ভদ্রমহিলা সাদা কাপড়ে ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু গেলেন কোথায়? বাবু, আমি জমিদার বাবুর বাড়িতে 10 বছর ধরে কাজ করছি, কিন্তু আপনি যেমনটা বলছেন এরকমের আগে কোনোদিন শুনিনি। আপনি আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ুন বাবু, দেখবেন ঘুমিয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে রামু, তুমি আসতে পারো। মাধবপুরের রহস্য ক্রমশ আরো বেড়েই চলেছে। তার মানে ওরা জঙ্গলের পেছন দিক থেকে গাছগুলো কেটে নিয়ে গেছে। কিন্তু রতিকান্ত বাবু তো বললেন যে এখানে রাতে ভূতে ঘুরে বেড়ায়। তারপরেও চোরা কারবারিরা এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, ওরা কি ভূতে ভয় পায় না? নিশ্চয়ই কিছু গন্ডগোল রয়েছে। এখানকার ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষালের সাথে দেখা করতে হবে। দেখি এই ব্যাপারে ওনার কি মতামত। ফরেস্ট ইন্সপেক্টর হিসেবে আপনারও তো দায়িত্ব বর্তায় ওই চোরা ব্যাপারীদের হাত থেকে এই জঙ্গলের গাছগুলোকে বাঁচানোর। আরে বাপরে, আপনি কি শোনেননি নাকি? ওই জঙ্গলে রাত্রিবেলা ভূতে ঘোরে, কাঠ চোরদের ধরতে গিয়ে শেষ পর্যন্ত ভূতের হাতে আমার প্রাণটা যাক। এত শখ আমার নেই ইন্দ্রজিৎ বাবু। আর আপনাকেও বলছি শুনুন, এই জঙ্গল এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, সেই জন্য নিজের প্রাণ হাতে করে বিপদের ঝুঁকি নেবেন না। আপনার ভালোর জন্যই বলছি আমি। প্রাণের ভয় ইন্সপেক্টর ইন্দ্রজিৎ পায় না ভুবন বাবু। বাই দ্য ওয়ে, আপনাকে একটা রহস্যজনক ঘটনার ব্যাপারে বলতে এসেছি। রহস্যময় ঘটনা? একটু খুলে বলুন তো। কাল রাতে আমার বাড়ির পেছনের দিকে একটা গাছের নিচে দেখলাম যে ও মাই গড, এই সাদা কাপড়ে কে দাঁড়িয়ে? রামু, রামু, কি হয়েছে বাবু? একবার দেখো তো, গাছের নিচে সাদা কাপড়ে কে দাঁড়িয়ে আছে? কোথায়? গাছের নিচে সাদা কাপড়ে তো কেউ নেই ইন্দ্রজিৎ বাবু। যদি কেউ না থেকে থাকে তাহলে এই কুকুরটা কেন চিৎকার করছে? কুকুর? কোথায় কুকুর বাবু? আমি তো ওখানে কুকুর বা সাদা কাপড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না?
এসব কি বলছেন ইন্দ্রজিৎ স্যার? এসব কথা তো আমি আগে কখনোই শুনিনি। ঠিক আছে, আজ রাতে এসে নিজের চোখে সেটা দেখুন। ওই দেখুন ভুবন বাবু, গাছের নিচে সাদা ঘোমটা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোথায়? আমার চোখে তো কিছুই পড়ছে না। সত্যি আপনি কিছু দেখতে পাচ্ছেন না? কিন্তু আমি, আরে তাই তো, কেউই তো নেই এখানে। এই সমস্ত ভুতুড়ে ঘটনা ইন্দ্রজিৎ বাবু, সাবধানে থাকবেন কিন্তু আপনি, খুব সাবধানে। আপনার ওপর কিন্তু ওনাদের খারাপ দৃষ্টি পড়েছে। আপনি বরং মাধবপুর ছেড়ে এখনই চলে যান। কিন্তু এই রহস্যের সমাধান না করে আমি এখান থেকে যাব না। ওই দেখুন ভুবন বাবু, কুকুরটা ডাকছে। কিন্তু আমি তো কোথাও কোনো কুকুরকে দেখতেই পাচ্ছি না। আমি এখন ওই কুকুরটাকে দেখতে পাচ্ছি। ইন্দ্রজিৎ বাবু, এটা তো সেই কুকুরটা। ইন্দ্রজিৎ বাবু, ওই কুকুরটা? ওই কুকুরটা মানে কোন কুকুরটা? আপনি কি এর আগে ওকে দেখেছেন? না না, মানে মানে হলো। কি হলো ব্যাপারটা? ভুবন বাবু কুকুরটাকে দেখে এইভাবে ভয় পেয়ে পালিয়ে গেলেন কেন? তার মানে ওই কুকুরটা আমায় কিছু দেখাতে চাইছে। এ তো মাধবপুরের ফরেস্ট, কিন্তু এই কুকুরটা এই পাথরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে কেন? এ তো একটা সুড়ঙ্গ, এর ভেতরে কি আছে? আজ তুই খুব ভালো কাজ করেছিস। আজ তোর কারণে ইন্দ্রজিতের ভুতুড়ে ব্যাপারটা সত্যি বলে মনে হবে। আগের রাতে ঘোমটা পড়ে ভয় দেখিয়েছিলিস, আর আজকে তুই। সবই আপনার বুদ্ধির খেলা বাবু। চল এখন তাড়াতাড়ি সাদা শাড়িটা খুলে ফেল, আমাদের এখান থেকে বেরোতে হবে। এই তো রতিকান্ত বাবুর বাড়ির কাজের লোক রামু। ও মাই গড, ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষাল, এই সবের পান্ডা। কিন্তু ইন্দ্রজিৎ বাবু আমাদের এই সুড়ঙ্গের গল্পটা জানবেন কি করে? ওই কুকুরটা, ওই হয়তো যে কোনো সময় ইন্দ্রজিৎকে এখানে ডেকে নিয়ে আসবে। কুকুর? কোন কুকুর ওস্তাদ? আরে যে কুকুরটা আমাদের গাছ কাটার সময় দেখে ফেলেছিল। কিন্তু ওই কুকুরটাকে তো আমরা গুলি করে মেরে দিয়েছিলাম। ভুবন ঘোষাল, ব্যাপারটা কি? ইন্দ্রজিৎ বাবু, আপনি এখানে? ওই কুকুরটা যেটা বলতে চাইছিল সেটা আমার সামনে এবার পরিষ্কার। আপনি ভূত হয়ে মানুষদেরকে ভয় দেখান, আর আপনি রাতের অন্ধকারে বেআইনিভাবে গাছ কেটে পাচার করেন। কিন্তু এবার আপনাদের সবার খেলা শেষ। ওরে রামু, এই মুহূর্তে ইন্দ্রজিৎকে শেষ করে দে। হ্যান্ডস আপ! বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। আমায় ক্ষমা করে দিন ইন্দ্রজিৎ বাবু, অন্তত এবারের মতো। কোনো ক্ষমা নয়, এবার সোজা জেলে চলুন, কারণ আপনাদের মতো অপরাধীদের ওটাই আসল জায়গা। মাধবপুরের জঙ্গল থেকে চোরা কারবারিদের দল ধরা পড়ল, ভৌতিক রহস্যেরও সমাধান হলো। কিন্তু ওই কুকুরটা জঙ্গলে কোথাও অদৃশ্য হয়ে গেল, ওই রহস্যের কোনো সমাধান করা গেল না।